শুভ সকাল, আমি ডাক্তার তুষার মাহমুদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই দিবসে আমরা থ্যালাসেমিয়া রোগ নিয়ে কথা বলবো, রোগের চিকিৎসা এবং প্রতিরোধ কিভাবে করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম.এ. খান স্যার এবং সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্যার। স্যার, আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ভালো, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা প্রথমেই এই যে থ্যালাসেমিয়া দিবস নিয়ে কথা বলছি, থ্যালাসেমিয়া রোগটা নিয়ে কথা বলবো। এই বিষয়ের যে প্রতিপাদ্য এই বছরের থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীদের অধিকার নিশ্চিত করি। তাহলে এই যে থ্যালাসেমিয়ার জন্য মানে ঐক্য গড়া, সামাজিক ঐক্য গড়া, তার আগেই তাহলে আমি জানতে চাবো স্যার, থ্যালাসেমিয়ার রোগটা কি? ধন্যবাদ। থ্যালাসেমিয়া শব্দ একটা গ্রিক শব্দ থেকে আসছে। থ্যালা মিন্স সি অর্থাৎ সাগর, আর এমিয়া বলা হচ্ছে যে এটা ব্লাড, অর্থাৎ ডিফেক্টটা বোঝাই যাচ্ছে ব্লাডের মধ্যে। এবং এই নামটা আসছে কারণ তো প্রথম যে রোগগুলো শনাক্ত করা হয় ওই মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে মানুষের মধ্যে এই রোগটা প্রথম দেখা দেয়, তখন সেই হিসাবে থ্যালাসেমিয়া নামটা করা হয়। তো এই রোগ থ্যালাসেমিয়া হলো একটা জন্মগত রক্তরোগ, অর্থাৎ বাবা মা থেকে এটা তার সন্তানদের মধ্যে ট্রান্সফার হয়। তো আমাদের শরীরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, চুলটা কালো অথবা রং ফর্সা কালো, এগুলোর জন্য জিন বা ক্রোমোজোমের দ্বারা এটা চিহ্নিত করা হয়। একইভাবে আমাদের হেমোগ্লোবিনের দুইটা অংশ থাকে, একটা হেম একটা গ্লোবিন। এই গ্লোবিন প্রোটিনটা তৈরির জন্য ক্রোমোজোম দ্বারা বা জিন দ্বারা নির্ধারিত হয়। কোনো কারণে যদি এই জিনের মধ্যে ত্রুটি থাকে তাহলে দেখা যাচ্ছে এই প্রোটিনটা তৈরি কম অথবা একেবারেই হয় না, যার ফলে হেমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াটা কমে যায় অথবা একেবারে নিম্ন স্তরে নেমে আসে, যার ফলে রক্তশূন্যতা দেখা দেয়। এই রক্তশূন্যতার জন্যই থ্যালাসেমিয়া, রক্তকণিকাগুলো ভেঙে যায়। কারণ হলো ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস বলি আমরা, একটা টার্ম রয়েছে, মানে রক্তকণিকাগুলো যেটা হয় তার সময়ের আগেই ভেঙে যায়, যে কারণে তার রক্তশূন্যতা দেখা দেয়। তো আপনি যে পাতিপদ্যের কথা বললেন, এবারের থিম হচ্ছে ওইটাই যে আমরা যেন সামাজিক থ্যালাসেমিয়ার জন্য ঐক্য গড়ে তুলি, অর্থাৎ এই রোগের জন্য অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। মানুষ যাতে এই রোগটা বোঝে, তারা যেন কীভাবে প্রিভেনশন করতে হয় সেইভাবে সচেতন হয়। আর হলো, যেহেতু এই রোগের যারা অল্প সংখ্যক যে রোগী রয়েছে তাদের চিকিৎসাকে যেন আমরা অগ্রাধিকার দিই, তাদেরকে যেন মূল্যায়ন করি, তারা যেন সব হাসপাতালে চিকিৎসা পায়, তাদের জন্য যেন আমরা সবাই সমাজ থেকে এগিয়ে আসি, এটাই আমাদের মূল প্রতিপাদ্য এবারের। ধন্যবাদ স্যার। কামরুজ্জামান স্যার, আপনার কাছে জানতে চাবো, যে স্যার বলছেন যে ক্যারিয়ার শনাক্ত করাটা এই রোগের প্রতিরোধের একটা স্টেপ, কেন এটা জরুরি? কেন এই জেনেটিক ট্রান্সমিশনটা কিভাবে আমরা থামাতে পারি? আসলে মানুষের শরীরের কোষে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, তার মানে জোড়ায় জোড়ায় জিন থাকে। ওকে। এই থ্যালাসেমিয়ার যে জিন, যদি একটা জিন ত্রুটি থাকে তাহলে সে বাহক, আর যদি দুইটা জিনই ত্রুটি থাকে তাহলে সে রোগী। আচ্ছা। বাহকদের বাহ্যিকভাবে চেনার কোনো উপায় নেই, ওকে, তার তেমন কোনো লক্ষণ থাকে না। আর রোগীদের জন্মের 6 মাস পর থেকেই কারো কারো প্রতি মাসেই রক্ত নেওয়া লাগে, কারো বেশি লাগে, কারো কম লাগে। তার মানে অন্যের রক্ত নেওয়া ছাড়া থ্যালাসেমিয়া রোগীদের জীবন অচল। তাহলে থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিয়া রোগী কিন্তু এক নয়। আচ্ছা, আমাদের থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করাটা জরুরি। যেহেতু এটা বাহ্যিকভাবে বোঝা যায় না, তাহলে রক্তের পরীক্ষা করলে কিছু প্যারামিটার আছে, ওগুলো দেখে বোঝা যায় যে সে থ্যালাসেমিয়া বাহক হতে পারে। তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা রক্তের পরীক্ষা আছে, ওইটা করলে জানা যাবে যে থ্যালাসেমিয়ার বাহক কিনা। এটা জানা জরুরি কেন? আমার স্যার বললেন যে এটা বংশগত, জিনগত, অর্থাৎ বাবা মা দুইজনই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার ঝুঁকি আছে। যদি বাবা মা দুইজনই বাহক হইতে হবে, বা একজন বাহক একজন সুস্থ অর্থাৎ নন বাহক, তাহলে কিন্তু ওই পরিবারে থ্যালাসেমিয়া রোগী হবে না। ওকে।
ক্যারিয়ার থাকতে পারে। ক্যারিয়ার থাকতে পারে। তাহলে এই যে আমি রুগী থেকে প্রিভেন্ট করার জন্যই দরকার। অনেক সময় এটা বলা হয় স্যার যে বিবাহ বন্ধনে যাওয়ার আগে এখন এটা বলছে যে ব্লাড টেস্টের জরুরি আছে, বিশেষ করে ইলেকট্রোফোরেসিস বা অন্য কোনো টেস্ট করে লাইফ পার্টনার যে হবে তার জিনিসটা করলে পরবর্তী বংশধরের প্রিভেন্ট করা যেতে পারে। এ বিষয়ে যদি একটু বলেন স্যার। জি, যেহেতু থ্যালাসেমিয়া রোগটা বংশগত বা জিনগত এবং শুধুমাত্র বাবা মা দুইজনই বাহক হলেই রোগী হওয়ার ঝুঁকি আছে, সব বাচ্চাই রোগী হবে এমন না। আচ্ছা, কোনো বাচ্চা রোগী হবে, কোনোটা বাহক হবে, কোনো বাচ্চা সুস্থ হইতে পারে। তা আমরা চাই না যে একটা অসুস্থ বেবি দুনিয়াতে আসুক, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগী আসুক। তাহলে কী করতে, আমি যদি আগেই জানি যে থ্যালাসেমিয়ার বাহক, তাহলে একজন সুস্থ মানুষ জেনে শুনে একজন বাহককে বিয়ে করতে পারবে। যেহেতু একজন বাহক একজন সুস্থ হলে পরিবারে থ্যালাসেমিয়া রোগী হবে না। কিন্তু একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করাই উত্তম। তাহলে বিয়ের আগে অথবা সন্তান গর্ভধারণের আগে এই পরীক্ষাটা করে নিতে হবে। যদি দুইজনের একজন বাহক হয় তাহলে অন্যজনের পরীক্ষা করতে হবে। যদি দেখলো বিয়ে হয়ে গেছে তাহলে একজনের বাহক আছে, তাহলে অন্যজনের পরীক্ষা করতে হবে। যদি দুইজনই বাহক হয় তাহলে পেটের যে বাচ্চাটা আছে তখন ওই বাচ্চার কি অবস্থা, সে কি বাহক নাকি রোগী, এটা জানার জন্য পেটের পানি পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চাটা অসুস্থ নাকি সুস্থ। যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে করণীয়, সেই ক্ষেত্রে ওই দম্পতি সিদ্ধান্ত নেবে যে এই অসুস্থ বাচ্চাকে দুনিয়াতে, কারণ তাদের দুইজনের কিন্তু সম্ভাবনা আছেও। আমি যতটুকু জানি 25% ক্ষেত্রে ঝুঁকি থাকে, 75% ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো সুস্থ বাচ্চার সম্ভাবনা থাকে। আমি বলি যে আসলে যদি বাবা মা দুজনই থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, এক্ষেত্রে 25% সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা, আর হলো 25% রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা, আর 50% রোগী ক্যারিয়ার হবে। কিন্তু দুর্ভাগ্যজনক এই হিসাবটা সবসময় মেলে না। এমনও পরিবার রয়েছে তাদের দুটো সন্তানই থ্যালাসেমিয়ার রোগী হয়ে গেছে। অতএব এই হিসাব করে সবসময় দ্বিতীয় কথা, যেহেতু আপনি প্রিভেনশনের কথা বা ক্যারিয়ার ডিরেকশনের কথা বলেছেন, সেই সম্বন্ধে একটা বলতে চাই যে আমাদের আসলে ক্যারিয়ার ডিটেকশন বা প্রিভেনশনের দিকে বেশি মনোযোগ দিতে হবে। এই জন্য সাইপ্রাসের একটা মডেল আমরা যদি অনুসরণ করি, সাইপ্রাসে কী ছিল, সাইপ্রাসে একসময় 33% ক্যারিয়ার ছিল। তো তারা কি করলো, তারা 1976 সালে তারা শুরু করে এটার দিকে অ্যাটেনশন দেয় এবং হাই রিস্ক গ্রুপকে তারা শুরু করলো স্ক্রিনিং করা। আমরা তো সারা দেশের মানুষকে স্ক্রিনিং করতে পারবো না, এত সামর্থ্য আমাদের নাই। তাহলে হাই রিস্ক গ্রুপ বলতে বোঝাচ্ছি স্কুল কলেজের ছাত্রদেরকে যদি আমরা স্ক্রিনিং করি তাহলে এখান থেকে একটা গ্রুপ বাইরে আসবে তাদের থ্যালাসেমিয়া। তাদেরকে যদি আমরা সাবধান করে দিই, অ্যাওয়ারনেস করি, তাহলে আমরা ইয়ে হইলাম। এখন এরপরে তারা কী করলো, প্রি ম্যারেজ কাউন্সেলিং করলো, অর্থাৎ বিয়ে যাবার আগে বাধ্য করে দিল যে তোমাকে স্ক্রিনিংটা করতে হবে। আচ্ছা, তারপরে তারা যেহেতু একজন তখন করবে কি করবে না তারা সিদ্ধান্ত নেবে, একজন ক্যারিয়ার একজনকে বিয়ে করবে কিনা তাদের সিদ্ধান্ত, কিন্তু তারা জেনে শুনে করবে। দ্বিতীয়ত হলো কি, বিয়ে হয়েই গেছে মনে করেন, তখন বাচ্চা পেটে আসার পরে লেডিস প্রেগনেন্ট হওয়ার পরেই তারা সাধারণত 12 থেকে 16 সপ্তাহের মধ্যে প্রিনেটাল ডায়াগনোসিস ডিএনএ টেস্ট করা হয়, করে পেটের বাচ্চা অর্থাৎ ফিটাসের ডিটেক্ট করা হয় সে রোগী অথবা ক্যারিয়ার অথবা সুস্থ। ক্যারিয়ার হলে সমস্যা নাই, যদি রোগী হয় তখন অপশন দেওয়া হয় যে হতে পারে তাদের এটা ভ্যালুয়েবল বাচ্চা, তাদের আর বাচ্চা নাই, এইসব ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। এইভাবে দেখা গিয়েছে সাইপ্রাসে 2000 সালের পরে থ্যালাসেমিয়া রোগী জন্ম নেয় নাই। আমরা যদি এই মডেলটা গ্রহণ করি তাহলে আমাদের দেশেও সম্ভবত 10-15 বছর পরে আমাদের থ্যালাসেমিয়া রোগী আর খুঁজে পাওয়া যাবে না। থ্যালাসেমিয়ার স্যার বললেন বিভিন্ন এই যে ক্যারিয়ার বা সুস্থ বা অসুস্থ যেটাই হোক, এইটা কীভাবে পরীক্ষা করে আমরা জানতে পারি এবং কি টাইপ আছে? যে থ্যালাসেমিয়া বিটা টাইপের কথা বলছি, আলফা কি কোনো টাইপ আছে, থাকলে সেটার ঝুঁকি কীরকম? প্রথমে বলি যে পরীক্ষা একটা হলো যে রক্তের সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা করলে আমরা হিমোগ্লোবিন কম থাকতে পারে, যারা রোগী তাদের বেশি কম থাকবে, যারা বাহক তাদের নর্মাল অর্থাৎ স্বাভাবিক থাকতে পারে, সামান্য কমও থাকতে পারে। আর রেড সেল ইন্ডিসিস নামে অনেকগুলো প্যারামিটার আছে যেখানে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি ওগুলো একটু কম থাকে।
তো ওগুলো দেখে আমরা সাসপেক্ট করি যে এই লোকটা সে থ্যালাসেমিয়ার বাহক হতে পারে বা রোগী। ওই সাসপেক্টেড কেসগুলোকে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা পরীক্ষা, রক্তের পরীক্ষা, সেটা করে থাকি। কারো কারো ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা লাগতে পারে। এখন যদি বলি যে প্রকারভেদ, জেনেটিক্যালি এটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, ডেল্টা থ্যালাসেমিয়া, ডেল্টা বিটা থ্যালাসেমিয়া এগুলো আছে। আবার এই বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আবার ভাগ আছে, যেমন হিমোগ্লোবিন এস বা সিকেল সেল ডিজিজ, হিমোগ্লোবিন ই ডিজিজ বা ই ট্রেইট বাহক, তারপরে হিমোগ্লোবিন সি বা ডি পাঞ্জাব, এরকম অনেকগুলো প্রকারভেদ আছে। এগুলো জেনেটিক। আর একটা হলো ক্লিনিক্যালি, কারো রক্ত অল্প লাগে, মৃদু মাত্রার থ্যালাসেমিয়া, যেটা গেল বাহক। আচ্ছা, দেখলে বোঝাই যায় না, জাস্ট মানুষের চুল কুকরানো, গায়ের রং ফর্সা, এটা যেমন জেনেটিক একটা বিষয়, দেখা যায় কিন্তু রক্তেরটা দেখা যায় না। এবং এটা নিয়ে কিন্তু কেউ টেনশনও করে না, তাই না, যে চুল কুকরানো আছে, গায়ের রং। কিন্তু থ্যালাসেমিয়া বাহক হইলে মানুষ এটাকে হাইড করে, গোপন রাখে, যে মানুষ অন্যভাবে দেখে। এটা সমাজের একটা কুসংস্কার। তা আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা লজ্জার কোনো বিষয় না। আরেকটা হলো যে মধ্যম মাত্রার থ্যালাসেমিয়া, যেটা মাঝে মাঝে তার রক্ত লাগতে পারে, হয়তো সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। আরেকটা হলো থ্যালাসেমিয়া মেজর। মেজর মানে তার রক্ত নিতেই হবে, রক্ত না নিলে জীবন অচল। এটাই নিয়ে আমরা দুশ্চিন্ত। তো এই যে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়ার মধ্যে 4টা টাইপ আছে, যেমন সাইলেন্ট, কেরিয়ার, হিমোগ্লোবিন এইজড ডিজিজ, বার্ডস। তো এর মধ্যে যেটা বললাম সাইলেন্ট এবং কেরিয়ার, এর কোনো সিমটম নেই, এটা কেরিয়ার মানে জাস্ট সাইলেন্ট। এদের পরীক্ষা না করলে বোঝাই যায় না। এরকম বিটা থ্যালাসেমিয়া তো ওই যে বাহক আর হলো রুগী। ঠিক হিমোগ্লোবিন ই টাইপ যেটা, এটা বাহক এবং রুগী দুইটাই অ্যাসিমটোমেটিক, কোনো উপসর্গ থাকে না, পরীক্ষা করলেই বোঝা যায়, রক্ত নেওয়া লাগে না। ঠিক এরকম বেশিরভাগ থ্যালাসেমিয়া কিন্তু উপসর্গহীন, শুধুমাত্র যেমন বিটা থ্যালাসেমিয়া মেজর, ই বিটা থ্যালাসেমিয়া, এগুলা মারাত্মক। আমরা এই মারাত্মক রোগগুলা কিন্তু প্রতিরোধ করতে পারি সচেতনতা করে, পরীক্ষা করে। অনেক ধন্যবাদ স্যার। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছি, যেখানে আমি জানলাম যে বিভিন্ন রকম থ্যালাসেমিয়া নিয়ে। স্যার আপনার কাছে আসবো, যে থ্যালাসেমিয়া ই ট্রেইট নিয়ে স্যার বললেন, এবং এটা এখন অনেকের মধ্যেই পাওয়া যায়, এটা নিয়েও অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। নিব ছোট্ট একটি বিরতির পরে সেই ই ট্রেইট নিয়ে আমরা কথা বলবো। বিরতির আগেই যেরকম আমরা কথা বলছিলাম বিভিন্ন রকম থ্যালাসেমিয়ার প্রকারভেদ নিয়ে, আমরা স্যার থ্যালাসেমিয়ারই যে থ্যালাসেমিয়া ই ট্রেইট একটা কথা বললেন কামরুজ্জামান স্যার, এমএ খান স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে ই ট্রেইটটা এখন অনেকের মধ্যেই পাওয়া যায়, এবং তারাও ঝুঁকিতে মানে সংখ্যান্বিত হয়ে যায় যে আমার থ্যালাসেমিয়া হয়েছে, নাকি সে স্বাভাবিক জীবনযাপনই করবেন একজন সুস্থ মানুষের মতো? হ্যাঁ, আমাদের দেশের যে পরিসংখ্যান আমি বলেছিলাম যে 11.1%-এর মধ্যে 8%, 5%ই হলো ই ট্রেইট, আর বাকি 2% হচ্ছে বিটা ট্রেইট। তো বুঝতেই পাচ্ছেন আমাদের দেশে ই ট্রেইটের কেরিয়ারের সংখ্যা বেশি। এবং আমরা কিছুদিন গত বছর বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মাধ্যমে একটা পাইলট স্টাডি করেছিলাম। জাতীয় পরিসংখ্যান স্ট্যাটিস্টিক করার আগে আমরা একটা পাইলট স্টাডি করি। এখানে দিনাজপুরে যে পরিসংখ্যান পাই, দিনাজপুর রংপুর অঞ্চলে, ওইখানে দেখা যায় যে ওখানে 17% ই ট্রেইট, 17% হাইয়েস্ট ইন দ্য বাংলাদেশ। অতএব ওই অঞ্চলে ই ট্রেইটটা বেশি। তো যদি আমরা ক্লিনিক্যাল বিষয়গুলো চিন্তা করি, ই ট্রেইট বা ই ডিজিজ, সেখানে ক্লিনিক্যাল সিমটমগুলো একটু কম হয়, হেমোগ্লোবিনের মাত্রা একটু স্বাভাবিক থাকে ই বাহক যাদের। আর ই ডিজিজ যাদের দুইটা জিনের মধ্যে এই সমস্যা, তারা অপেক্ষাকৃত ট্রান্সফিউশন সাধারণত তাদের খুবই কম লাগে, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট যেটা বলি ওইরকম, এবং হয়তো একটু জন্ডিসের ভাব থাকতে পারে, স্প্লিনটা বড় হতে পারে, আদারওয়াইজ দে আর গুড। আচ্ছা, তো আমরা যেটা বলি ওদেরকে, যাদের বিয়ে শাদীর ব্যাপারে একটু খেয়াল রাখার জন্য, আদারওয়াইজ তাদের ট্রান্সমিশন বেশি লাগে না। অতএব আমাদেরকে আবার
এই ডিজিজের বেলা যদি মা যদি প্রেগনেন্ট হয় এবং বাচ্চা যদি দেখে এই ডিজিজ, তখন কিন্তু আমরা অ্যাভারশন করার জন্য অপশন দেই না, কারণ তার জীবনায়ু মোটামুটি ভালো থাকে, ট্রান্সফিউশন প্রায় লাগে না বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া, এবং তার শারীরিক বৈশিষ্ট্য স্বাভাবিকের মতো থাকে। অতএব এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই ডিজিজ যদি হয় তাহলে প্রেগনেন্সির সময় অ্যাবর্শনের ডাক্তারি ভাষায় আমরা বলি না যে এটাকে নষ্ট করার জন্য। তবে স্বাভাবিক বাচ্চার জন্য আমরা সবসময় বলে থাকি যে একজন একজন আরেকজন কে বিয়ে না করে আরও ভালো রাখতে চাই, আমাদের মানুষকে আরও সুস্থতা কামনা করি সেই হিসাবে। মানে এটা তো শুধু না, আপনি যেটা বললেন যে এনি ক্যারিয়ার। আমাদের দেশে আরেকটা বলছি যে আমাদের দেশে কয়েকদিন আগে সিঙ্গাপুরের হেমাটোলজিস্ট হ্যাংজো, ওনার সাথে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। ওনাদের দেশে থ্যালাসেমিয়া হলো 5% এরিয়ার, এর মধ্যে অর্ধেক বিটা এবং আলফা। আমাদের দেশে আলফা থ্যালাসেমিয়া পরিসংখ্যান অনেক কম, মাত্র 1.1 অথবা 0.2%। অতএব বুঝছো, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। আমাদের বেশি সমস্যা হলো এবং মানে বিটার কম্বিনেশন যেটা হয়, এটা মারাত্মক ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, এবং থ্যালাসেমিয়া মেজরের মতো তার হয়, ক্লিনিক্যাল সিমটম ডেভেলপ করে। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আলফা নিয়ে মানে, এবং আমাদের দেশে সারা দেশে যে পরিসংখ্যান প্রায় 70,000 বিটা থ্যালাসেমিয়া রোগী রয়েছে। এইসব রোগীগুলোকে আমরা স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্টে আওতায় নিয়ে আসতে চাই। তারা যেন ভালো চিকিৎসা পায়, তারা যেন সুস্থ জীবন যাপন করতে পারে, তারা যেন সামাজিক মানে কোনো বোঝা হচ্ছে না, কারণ থ্যালাসেমিয়ার একজন রোগী একদম স্বাভাবিক আমার আপনার মতোই সব কাজ করতে পারবে, এবং আমাদের শিক্ষা কার্যক্রমেও তার কোনো রকম প্রবলেম হয় না অ্যাডাপ্টেশনে। সো আমার মনে হয় যে একজন বেটা থ্যালাসেমিয়ার যদি রোগী থাকে বা ক্যারিয়ার থাকে, সে তো আমাদের জন্য কোনোভাবেই বোঝা না। বরং স্যার আপনারা যেটা বলছিলেন যে এই যে লাইফ সাপোর্ট, মানে তাদের একটা জিনিস বলে রাখি যে একটা 2017 সালে একটা স্টাডি হয়েছিল যে একটা থ্যালাসেমিয়া রোগীদের কি পরিমাণ খরচ লাগে চিকিৎসার ব্যাপারে। সেখানে দেখা গেছিল ইউরোপ আমেরিকাতে তাদের 25 থেকে 30 হাজার $US খরচ হয়। আমাদের দেশে গরিব দেশ, মধ্যবিত্তের দেশ আমরা, আমাদের দেশে একটা রোগীর ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চেলেশন এইগুলা করতে প্রায় $3,000 খরচ হয়, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 3 থেকে 3.5 লাখ টাকা হবে। এবং যদি আমরা হিসাব করি একটা এই 70,000 রোগীর জন্য যদি আমরা ব্যয় করতে চাই, স্ট্যান্ডার্ড চিকিৎসা দিতে চাই, তাহলে আমি একটা হিসাব করে দেখলাম প্রায় $2 বিলিয়ন লাগবে প্রতি বছরে। অতএব এই টাকা তো খরচ করার সক্ষমতা আমাদের নাই, তাহলে আমাদের কি প্রতিরোধের দিকে যেতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রতিরোধটা হচ্ছে, এবং এই বার্ডেন যেন আমরা বাড়াইতে না চাই। হ্যাঁ, এবং প্রতিরোধটা তো ভেরি ইজি, আমাদের যা সচেতনতা এবং স্ক্রিনিং নিয়মিত। স্যার, আমি আপনার কাছে জানতে চাবো, আমরা এই যে আপনি বললেন যে সিবিসি করে আমি জানতে পারবো যে, মানে সন্দেহ করতে পারবো যে অন্য কোনো ঝুঁকি আছে কিনা, সেক্ষেত্রে স্যার এই যে সিবিসি করে আমরা পাই হিমোগ্লোবিন কম অনেকের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাও একটা কারণ। অনেকেই কি এই জিনিসটা প্রথমেই ধরে নিবে যে আমার অ্যানিমিয়া হচ্ছে মানেই আমি থ্যালাসেমিয়ার রোগী, এরকম ভুল ধারণা অনেকের থাকে, সেটা নিয়ে যদি একটু বলেন। জি, আপনি ভালো একটা জিনিস উত্থাপন করেছেন যে রক্ত স্বল্পতা থাকলে যে এটা থ্যালাসেমিয়ার বাহক হবে বা থ্যালাসেমিয়া হবে এমন নয়। আমাদের দেশে বেশি মানে মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা প্রথমেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা সেটা এক্সক্লুড করে নেব আয়রন প্রোফাইল। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই রেড সেল ইন্ডিসের মধ্যে কিছু প্যারামিটার আছে যেটা যেমন RDWCB, এটা আয়রন ডেফিসিয়েন্সি যদি বেশি থাকে কিন্তু থ্যালাসেমিয়া বাহকে এটা কিন্তু নর্মাল থাকে, তখন আমরা রোগীর খরচ বাঁচানোর জন্য সরাসরি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে থাকি। তো দেখা যায় সে বাহক। আমরা প্যারামিটার দেখে, এটা আসলে ইন জেনারেল যদি বলি সব ডাক্তার এগুলো বুঝবে না, শুধু হেমাটোলজিস্টরা হয়তো ওই প্যারামিটার দেখে বুঝবে যে এই পেশেন্টটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি এটা থ্যালাসেমিয়া বাহক। তো প্যারামিটার দেখে আমরা, কিন্তু সন্দেহ হলে আমরা প্রথমে আগে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা প্রুভ করব। আয়রন ডেফিসিয়েন্সি না থাকলে তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব। আরেকটা জিনিস যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকা অবস্থায় যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়, অনেক সময় ডায়াগনোসিস নাও হতে পারে।
ভুল হবে। এই জন্য আগে আয়রন ডেফিসিয়েন্সিকে কারেকশন করতে হবে, তারপরে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে। আচ্ছা, এই জায়গাতে আমার একটা কোয়েশ্চেন, যেমন স্যার এই ইলেকট্রোফোরেসিস কেউ যদি জীবনে একবার করে, এইটা কি নিয়মিত করার কোনো প্রয়োজন আছে? তা তো না, কারণ জেনেটিক ইনফরমেশন। অনেক রোগীরা আসেন আমাদের কাছে একটু প্যানিক হয়ে যে স্যার আমার এটা হয়েছে, আরেকটা লেবে করতে চাই। আসলে স্ট্যান্ডার্ড যে সিস্টেমে করা হয়, যে মেশিনগুলোতে বাংলাদেশে করা হয়, একই আসবে। অতএব আমরা শুধু দেখি যে কোনো টেকনিক্যাল সমস্যা রয়েছে কিনা, তার আয়রন প্রোফাইলগুলো ঠিক আছে কিনা, অথবা রিপোর্ট দেখেই আমরা বুঝতে পারি যে এটা ভুল হয়েছে বা সমস্যা রয়েছে। এইসব ক্ষেত্রে শুধু রিপিট করতে বলি। তাছাড়া ওই রিপোর্টটাকে আমরা সংরক্ষণ করতে বলি রোগীদেরকে, যদি পজিটিভ হয়, কারণ যাতে ডাক্তাররা পরবর্তীতে দেখতে চাইতে পারে যে আপনার রিপোর্টটা দেখি। তো অনেকে বলে আমার থ্যালাসেমিয়া, কিন্তু আমরা এতে হ্যাপি না। আমরা জানতে চাই কোন ধরনের থ্যালাসেমিয়া, সে কি বাহক, বিটা অর ই বিটা, এগুলা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন। অতএব আপনার রিপোর্টটা আপনি সংরক্ষিত করুন। অবশ্যই স্যার। এবং এক্ষেত্রে যেটা বললেন যে আমি নেগেটিভ বলছে বা পজিটিভ বলছে আমি হ্যাপি না, নেগেটিভ হলেও তো আমার আর পরবর্তী করার দরকার নেই। আমি একটা পেশেন্টের এরকম পেয়েছিলাম যে নিয়মিত হচ্ছে কি তার ব্লাড কমে যাচ্ছে, বিভিন্ন কারণে তার এনিমিক হয়ে যাচ্ছে কিছুদিন পর পর, এবং প্রত্যেকবারই সে নতুন করে একটা ইলেকট্রোফোরেসিস করছে। এইটা ব্যাপারে বলি যে মনে করেন যে যেটা ডক্টর কামরুজ্জামান বলেছে যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে যদি, তো ইলেকট্রোফোরেসিসের মধ্যে A2টা আসবে, কম আসবে, 1.7 1. এটা আবার আলফা থ্যালাসেমিয়াতে এরকম হইতে পারে। আচ্ছা, তো এই জন্য আমরা তখন তাকে আয়রন প্রোফাইলটা দেখে যদি ডেফিসিয়েন্সি থাকে আয়রনটা কারেকশন করে, অথবা সে যদি ব্লাড ট্রান্সফিউশন পেয়ে থাকে তার 2 থেকে 3 মাস পরে গ্যাপ দিয়ে আমরা আবার এটা রিপিট করাই, করে তাকে ডায়াগনোসিসটা নিশ্চিত করি। অতএব বারবার করার প্রয়োজন নাই। ওকে, তার মানে হচ্ছে কি এনিমিয়া থাকলেই যে এটা মাঝে মাঝেই করতে হবে সেরকম অবশ্যই না। জি স্যার, আমি একটু এর সাথে যোগ করি। দেখেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষই অনেক সচেতন। দেখা যায় কিডনির সমস্যা হয়েছে, সে কিন্তু কিডনির ডাক্তারের কাছে চলে যায়। হার্টের সমস্যা হয়েছে, হার্টের ডাক্তারের কাছে চলে যায়। ব্রেনের সমস্যা হয়েছে, নিউরোলজির কাছে। কিন্তু রক্ত স্বল্পতা যে একটা রক্ত রোগের ডাক্তারের কাছে যেতে হবে, এই বিষয়ে এখনো মানুষ সচেতন না। যে কারণে অনেক সময় এই যে বললাম যে হিমোগ্লোবিন ইনক্রিজ করলো, দেখা গেলো হয়তো এটা নর্মাল আছে, কিন্তু আসলে নর্মাল না, কারণ তার আয়রন ডেফিসিয়েন্সি থাকা অবস্থায় করেছে। তাহলে সে কিন্তু একটা মানে আসলেই বাহক, কিন্তু রিপোর্ট নর্মাল, কারণ তার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকা অবস্থায় এটা করা হয়েছে। এটা কিন্তু রক্তরোগ ডাক্তার বুঝবে যে তার আবার করার দরকার আছে কিনা। এক্স্যাক্টলি। এই জন্য নর্মালি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস জীবনে একবার করলে হয়, স্যার যেটা বললেন। তার মানে রক্তের সমস্যা হলে আমাদের রক্তের রোগের ডাক্তারের কাছে যেতে হবে। থ্যালাসেমিয়ার আরেকটা মিথ বা মানুষের মধ্যে মিসকনসেপশন আছে যে আমার থ্যালাসেমিয়া ট্রেট বা আমি রোগী, আমি মনে হয় একজন ক্যান্সারের রোগী। ক্যান্সার বলতেই তো একটা ট্যাবু হিসেবে কাজ করে। সো আমি এম.এ. খান স্যারের কাছে প্রথমে জানতে চাইবো, এই থ্যালাসেমিয়ার রোগীটা কি একজন ক্যান্সারের রোগী হিসেবে বিবেচনা করা যাবে? মোটেই না। কারণ থ্যালাসেমিয়া যদি যতক্ষণ পর্যন্ত এইসব ক্ষেত্রে যারা আমরা তাদেরকে একটু কাউন্সেলিং করি, ব্যাখ্যা করি তার রোগ সম্পর্কে। চিকিৎসা বলতে কি চিকিৎসা? রক্ত দেওয়াটাই কি চিকিৎসা? আমরা থ্যালাসেমিয়া রোগীদের একটা তো রক্ত স্বল্পতা হয়, জন্ডিস হয়, আবার পিলে বড় হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, খাওয়ার রুচি, স্প্লিনোমেগালি যেটা বলে। যাদের এই রক্ত স্বল্পতা হবে, জন্ডিস হবে, স্প্লিনোমেগালি অর্থাৎ সিমটোমেটিক রোগীদেরই কিন্তু আমরা চিকিৎসা দিই। আদারওয়াইজ অন্যদের কিন্তু চিকিৎসার মধ্যে পড়বে না। এখন অনেক সময় আছে ওই যে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট আছে, অর্থাৎ মধ্যম মাত্রার, তাদেরও কিন্তু আসলে ব্লাড ট্রান্সফিউশন লাগে না চিকিৎসা, মানে জাস্ট আমরা কিছু যে ফলিক অ্যাসিড ভিটামিন সাপ্লিমেন্টেশন দিয়ে রাখি শুধু, কিন্তু ব্লাড ট্রান্সফিউশন কিন্তু তাদের লাগে না। আচ্ছা। আর যারা অতিমাত্রার অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর, তাদের ক্ষেত্রে আমরা রেগুলার সেফ ব্লাড ট্রান্সফিউশন, একটা হলো নিয়মিত দিতে হবে, আর হলো সেফ, অনিরাপদ ব্লাড দেওয়া যাবে না। তাহলে যদি নিয়মিত ব্লাড না দিই, তাহলে কিন্তু তার এই যে পেটের পিলেটা আরও বড় হবে, রক্তের চাহিদা আরও বেড়ে যাবে। অর্থাৎ মানে তখন আগে হয়তো মাসে একবার নিতে হবে, তখন 2-3 বার লাগবে। নিয়মিত নিতে হবে সেফ ব্লাড ট্রান্সফিউশন। আর একটা হলো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। আর এই যে নিয়মিত ব্লাড নিচ্ছে, এই কারণে তাদের শরীরে আয়রনের মাত্রা অনেক বেড়ে যায়। আবার তাদের অবশ্য খাদ্যনালী থেকে আমরা স্বাভাবিক যে খাবার খেয়ে শোষণ হয়ে সে কারণেও বাড়তে পারে। তো তখন আয়রনের মাত্রা বেড়ে গেলে আয়রন কমানোর জন্য ওষুধ দিতে হয়। আর
গত 10 বছরের গবেষণায় দেখা গিয়েছে কিছু ওষুধ হিমোগ্লোবিন এফ ইনডিউসার বলা হয়, এই ওষুধগুলো দিলে থ্যালাসেমিয়া মেজর রোগী যাদের রেগুলার ট্রান্সফিউশন লাগে তাদের ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট কমে যায়। এমন অনেক রোগী আমরা পেয়েছি যে সে 7-8 বছরে প্রায় 200 ব্যাগ ব্লাড নিয়েছে। আমরা এখন ওই হিমোগ্লোবিন এফ ইনডিউসার দিয়েছি, দেখা যায় তাই এখন ট্রান্সফিউশন লাগে না, এরকম আছে। আরেকটা হলো যে স্প্লিনোমেগালি, বললাম পেটের চাকা বড় হয়ে যায়, আগে তো অপারেশন করা হতো, এখন কিন্তু আমরা স্প্লিনেক্টমি করার জন্য নিরুৎসাহিত করি, স্প্লিনেক্টমি করা লাগে না। তবে এই চিকিৎসা সবার জন্য কিন্তু 100% কার্যকর না, সবাই যে কাজ করবে তা না। আর আরেকটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আর জিন থেরাপি, সেটাও গবেষণা পর্যায়ে আছে, যদিও সেটা উন্নত দেশে, আমাদের দেশে তো অ্যাভেলেবেল না। তো চিকিৎসা আউটলাইন। অনেক ধন্যবাদ স্যার। আমরা চিকিৎসা নিয়ে কথা বলছিলাম, এ বিষয়ে নিয়ে আরও ডিটেলস কথা বলবো, নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম থ্যালাসেমিয়ার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে। চিকিৎসার মধ্যে একটা মূল যেটা 90%ই হয়ে যায় যে ব্লাড ট্রান্সফিউশন এবং কিছু কিছু মেডিসিনে যাদের মেজর আছে বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে মাঝে মাঝে লাগে। কিন্তু স্যার একটা খুব সুন্দর কথা বললেন যে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড সেফ ব্লাড ট্রান্সফিউশন। আমরা এই চিকিৎসা করতে গিয়ে যেন মরণ ব্যাধি যেগুলি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর মতো ব্লাড ট্রান্সফিউশনজনিত যে ঝুঁকি থাকে সেটাতে আবার আক্রান্ত না হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এম এ খান স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা এই রোগের চিকিৎসা করি, তাতে আমাদের দেশের প্রেক্ষাপট কীরকম? আমরা কি সাফিসিয়েন্ট, মানে থ্যালাসেমিয়া রোগীদের জন্য যথেষ্ট ব্লাড ট্রান্সফিউশন আমরা করতে পারি? আচ্ছা, আমরা যে চিকিৎসা থ্যালাসেমিয়া রোগীদেরকে দিয়ে থাকি তার মেডিকেল চিকিৎসা, দ্যাট ইজ ব্লাড ট্রান্সফিউশন, একটা প্রথম চিকিৎসা ধাপ। কারণ যেসব রোগীরা থ্যালাসেমিয়া মেজর তাদের 6 মাস বয়স থেকে ট্রান্সফিউশন দিতে হয়। অনেক বাবা মারা ব্লাড ট্রান্সফিউশন দিতে ভয় পায়, মনে করে একবার দিলে তাদের সবসময় দিতে হবে। এটা কিন্তু ভালো সঠিক ধারণা নয়, কারণ তাকে ট্রান্সফিউশন না দিলে তার যে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হচ্ছে, সেলগুলো যে রক্তকণিকা ভেঙে যাচ্ছে এবং তার চেহারা চেঞ্জ হয়ে পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলা স্প্রিনটা বড় হয়ে যাচ্ছে, এইগুলো হবে না। অতএব তার গ্রোথটা ভালো হবে, অতএব আমাদেরকে ট্রান্সফিউশন দিতে হবে। তবে কতখানি দিবে? অনেক বাবা মারা দেখেছি ট্রান্সফিউশন দেন, কিন্তু তারা হয়তো দিলেন একবার, আবার নিয়ে আসলেন হেমোগ্লোবিন যখন 6-5 হয়ে গেল, এটাও ঠিক না। কারণ ওই পরিবর্তনটা ঠেকানোর জন্য, ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিসটা বন্ধ করার জন্য হেমোগ্লোবিনের মাত্রা 8.5 থেকে 9-এর মধ্যে রাখতে হবে গ্রোয়িং এজে। অর্থাৎ তাকে সবসময় 9 হইলেই ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার চিন্তাভাবনা করতে হবে, তাহলে দেখা যাচ্ছে তার স্বাভাবিক গ্রোথ হবে, সে ভালো থাকবে। অতএব যে কথাটা আসছে, আমাদের দেশে এত ব্লাড কোথায় থেকে আসবে? কারণ আমরা তো ব্লাড দিতে অভ্যস্ত না, আমরা সারা জীবনে অনেকে একবারও ব্লাড দিয়ে দেয়। অতএব আমাদেরকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশের থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল রোগীদের বিভিন্ন অনুষ্ঠান করে রক্ত সংগ্রহ করে এবং বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগীদেরকে তারা এই রক্ত দান করে। অতএব আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা অনেক সময় প্রথমেই রক্ত বাবা মা ভাই বোনরা দেই, এটাও ঠিক না। কারণ এতে করে গিয়ে দেখা যাবে তাকে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে শরীরের মধ্যে, এতে করে তা অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়। অতএব আমাদেরকে দিতে হবে, আত্মীয়জনরা বা বন্ধুবান্ধবরা দিতে হবে, দূরের আত্মীয়স্বজনরা। তাহলে কাছের ফার্স্ট ডিগ্রি রিলেটিভরা অ্যাভয়েড করলে ভালো ট্রান্সফিউশনটা। সেকেন্ড হতে ব্লাড দিতে গিয়ে আমরা আবার অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যাই। ইনফেকশন ডিজিজগুলো দেখা গেছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট যেসব থ্যালাসেমিয়া রোগী বা অন্যান্য রোগী, তাদের 5% এই বি ভাইরাস অথবা সি ভাইরাস এতে আক্রান্ত হচ্ছেন। অতএব আমরা যে সেফ ব্লাড বলা হচ্ছে, তার মানে হলো কয়েকটা পরীক্ষা বাধ্যতামূলক। এটা যেমন বি ভাইরাস, সি ভাইরাস, HIV ভাইরাস, ম্যালেরিয়া, সিফিলিস, এই টেস্টগুলো করে তারপরে ব্লাডটা দেওয়া হয়। এই টেস্টগুলো না করে দেওয়া যাবে না, এটা হলো সরকারি একটা নিয়ম। আচ্ছা, তারপরে অবশ্যই আমাদের দেশে ব্লাডের স্বল্পতা রয়েছে, অতএব এই ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, যাতে আমরা অ্যাটলিস্ট আমাদের জন্মদিনে একবার আমরা ব্লাড আমাদের বন্ধুবান্ধব পরিচিত জনকে দান করি।
অনেক অনেক ধন্যবাদ স্যার। কিন্তু স্যার আপনি বললেন জন্মদিনে একবার করে ব্লাড দেওয়ার কথা। কামরুজ্জামান স্যার, আপনি যেহেতু এই রিলেটেড কাজের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, জানতে চাই যে একজন সুস্থ মানুষ কতদিন পর পর ব্লাডটা দিতে পারবে, তার জন্য নিরাপদ, এবং আমাদের দেশে কীরকম ব্লাড কালেকশন হয়, যেটা স্যার বললেন যে থ্যালাসেমিয়া রোগীদের তো লাগবেই, তার তো এটা নিয়মিত চাহিদা। এছাড়াও তো বিভিন্ন রোগের জন্য অপারেশন রোগী আছে, অ্যাক্সিডেন্টের রোগী আছে, তাদের জন্য তো ব্লাড লাগে। সেক্ষেত্রে কি অবস্থা? আমি যেমন উত্তর দেওয়ার আগে একটা করে নেই, আমরা ব্লাড দেওয়া আমরা দেখেছি প্রচুর পরিমাণে ব্লাডের কম্পোনেন্ট নষ্ট করি, এটাও ঠিক না। এক ব্যাগ ব্লাড 3 জন মানুষকে উপকারে আসতে পারে। আমরা আসলে থ্যালাসেমিয়া রোগীদেরকে হোল ব্লাড দেই না, আমরা দেই কি ব্লাডের লাল অংশটা, আরবিসিটা। অতএব জলীয় অংশটা আলাদা করে ফেলি, জলীয় অংশ আলাদা করে ফ্রিজে রাখা যায়, কয়েক বছর রাখা যায়। এইটা আবার অন্য রোগীদের বেলায় হেল্প করবে। অথবা এর থেকে প্লেটলেট আমরা নিয়ে প্লেটলেট রিচ প্লাজমা বাইর করে অন্য রোগীদের বেলায় সহায়তা করতে পারি। অতএব আমি মনে রাখবেন, হোল ব্লাড দেওয়া আইনত ঠিক না, ইফ ইট ইজ ভেরি মাচ ইন্ডিকেটেড। ডাক্তার যদি বলে না দেয় যে এটা হোল ব্লাডই আমার দরকার, ফ্রেশ হোল ব্লাড, আদারওয়াইজ কম্পোনেন্ট দেওয়াটা নিয়ম বেশি ইম্পর্টেন্ট। এবং তার মানে একজন এক ব্লাড ব্লাড দিলে অ্যাকচুয়ালি 3 জন রোগীকে হেল্প করার মতো কাজ করলেন, তাই না? তাছাড়া যদি হোল ব্লাড দিলে রিয়াকশন বেশি হয়, কারণ এখানে জলীয় অংশে অ্যান্টিজেন থাকে, ওইটা গিয়ে রিয়াকশন করে, যে যার শরীরে দেওয়া হয় তার বিরূপ প্রতিক্রিয়া করে। ওকে, তাহলে স্যার আমি জানতে চাচ্ছিলাম যেটা যে কতদিন পর পর দিতে পারবে বা কিভাবে দেওয়া উচিত? আমাদের শরীরে যে রক্তের 3 ধরনের কণিকা আছে, তার মধ্যে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, এর গড় আয়ু হলো 120 দিন, অর্থাৎ আপনার 4 মাস। তার মানে একজন মানুষ 4 মাস পর পর রক্ত দিতে পারবে, বছরে 3 বার। আচ্ছা, তবে বলা হয় যে বছরে 2 বার, 2 থেকে 3 বার, এর বেশি না। এখন আমি এই ডোনারের ক্ষেত্রে আমি বলবো যে থ্যালাসেমিয়া রোগী, যে পরিবারে একজন থ্যালাসেমিয়া রোগী আছে, ওই রোগীর জন্য ডোনার পুল তৈরি করা। কীরকম? সে 5 জন ডোনার ঠিক করে রাখবে। যখনই তার রক্ত লাগবে, সে প্রথম একজনকে নেবে, প্রথম জনের কাছ থেকে নেবে। দ্বিতীয়বার যখন রক্ত লাগবে, সে দ্বিতীয় জন থেকে নেবে, তৃতীয় জন থেকে নেবে, পরের বার এরকম ঘুরে ঘুরে সে সবসময় ওই 5 জনের থেকেই ব্লাডটা নেবে। এবং এটা অনাত্মীয়, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ না। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে যে এই যে ব্লাডের যে রিয়েকশন হয়, এটা কিন্তু ঝুঁকি কমে যাবে এবং ডিলেড কমপ্লিকেশনও কম হবে। এজন্য উচিত যে ডোনার পোল তৈরি করে রাখা প্রত্যেকটা পেশেন্টের জন্য। এই জায়গাতে স্যার আমার একটা নিজের একটা খুব, একজনে 3 বার দিতে পারবে, বছরে 3 বার দিতে পারবে, অন্তত 4 মাস পর পর দিতে পারবে। জি স্যার, এই জায়গাতেই স্যার আমি একটা জিনিস, মানে আমার খুবই একটা যারা ক্যারিয়ার, বিটা ক্যারিয়ার হচ্ছে, তারা কি ডোনার হতে পারবে? হতে পারবে, ডোনার হতে পারবে, ব্লাড ডোনার হতে পারবে, এমনকি তারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ডোনার হতে পারবে। কিন্তু যে ডোনার, যদিও আমি জানি যে এটা ছোঁয়াচে রোগ না, রক্তবাহিত রোগও না, এটা জেনেটিক্যালি ট্রান্সপ্লান্ট মানে একটা ডিজিজ, তাহলে যে ডোনার হিসেবে ব্লাড দিল কাউকে, তার মধ্যে কি বিটা থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ব্লাডের মাধ্যমে ট্রান্সমিট হয় না, একমাত্র ব্লাডের মাধ্যমে ইনফেকশন ডিজিজ যেগুলো, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, HIV যাইতে পারে, অন্য ভাইরাসগুলো এটা তো যাবেই না। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমার নিজেরও কনফিউশন ছিল, এটার মাধ্যমে আমরা সবাই জানছি যে যারা বিটা ক্যারিয়ার, অ্যাসিমটোমেটিক, পুরোপুরি সুস্থ আছে, তারা সুস্থ মানুষের মতোই ব্লাড ডোনেশন করতে পারবে এবং তার রক্তটা আরেকজন যখন গ্রহণ করবে সেখানেও তার কোনো ঝুঁকি নেই। বিটা থ্যালাসেমিয়ার রোগী যারা মাইনর, তারা কি ডোনার হিসেবে ব্লাড দিতে পারবে? হ্যাঁ, থ্যালাসেমিয়ার বাহকরা রক্ত দিতে পারবে অন্যকে, এমনকি তারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্যও ডোনার হতে পারবে যদি HLA টাইপিং ম্যাচ করে। অতএব এতে কোনো বাধা নেই। তবে সাধারণত দেখা হয় যে একটা রোগীর শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ কত আছে, ব্লাড দেওয়ার আগে ডোনারের বয়স দেখা হয়, ওজন দেখা হয়, তার শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ দেখা হয়। এগুলা নির্ধারণ করে যদি সে ফিট থাকে, তার থেকে ব্লাড সংগ্রহ করা হয়। মানে আমি এটাই জানতে যাচ্ছি যে একজন বিটা থ্যালাসেমিয়া মাইনর ক্যারিয়ার একদম, হ্যাঁ, ওই যে বললাম এই ট্রেট আমি আপনার মধ্যেও থাকতে পারে স্ক্রিনিং না থাকলে, তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্ক্রিনিং করে মানে ব্লাড কালেকশনে যাওয়ার পরে যে আপনার তো থ্যালাসেমিয়া মাইনর আছে, তাহলে নেওয়া যাবে না। কারণ যারা নিচ্ছে তাদের মধ্যেও একটা শঙ্কা থাকে যে আমি যদি থ্যালাসেমিয়া রোগীর ব্লাড নিই, আমার মধ্যে আবার থ্যালাসেমিয়া হয়ে যাবে কিনা।
এইটাই জানতে চাই। এটাই জেনেটিক কোনো ডিজিজই, হয়তো থ্যালাসেমিয়া না, জেনেটিক কোনো ডিজিজই রক্ত মাধ্যমে ছড়ায় না। অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যেটা বলছিলেন যে এখানে অবশ্যই ডোনার যারা, তার সেফটিটা চিন্তা করেই ব্লাডটা নেওয়া হয়, এবং মানে যারা ব্লাড গ্রহণ করেন তারা অবশ্যই প্রায়োরিটি যে ডোনার তারটা দেখা হয়, বিবেচনা করা হয়। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানলাম। নিব ছোট্ট একটি বিরতি, এবং বিরতির পরে আমরা আবার আসবো এই বিষয়ে ডিটেলস কথা বলতে। ব্রেকের আগে আমরা স্যার কথা বলছিলাম যে ডোনাররা কাদেরকে দিতে পারবে, এবং কি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন জানলাম যে থ্যালাসেমিয়ার রোগীরাও যদি কাউকে ব্লাড দেয়, থ্যালাসেমিয়ার রোগী বলতে আমি বুঝাচ্ছি ক্যারিয়াররা, যারা কোনো সিমটম নাই, এরকম নিরাপদ ডোনার যদি কাউকে ব্লাড দেয়, সেই ব্লাড নেওয়াতেও গ্রহীতার কোনো রকম ঝুঁকি নেই। আমি স্যার জানতে যাব, আমরা তো চিকিৎসা নিয়ে কিছু কথা বললাম, এই রোগীদের জীবনধারা কীরকম থাকা উচিত এবং কী কী খাদ্যাভ্যাস গ্রহণ করলে আমরা ভালো থাকতে পারি একজন থ্যালাসেমিয়া রোগী? থ্যালাসেমিয়া রোগী তারা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নেয়, তারা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু কিছু অপচিকিৎসা অথবা অপর্যাপ্ত চিকিৎসা নিয়ে থাকে। যেমন আমরা জানি যে থ্যালাসেমিয়া রোগীদের যেহেতু রক্তকণিকা ভেঙে যায় এবং রক্ত স্বল্পতা হয়, জন্ডিস হয়, পিলে বড় হয়, এই জন্ডিসের কারণে অনেক সময় রোগীরা মনে করে লিভারের জন্ডিস, এবং অনেক সময় কবিরাজ মানে অল্টারনেটিভ মেডিসিন, যেটা কবিরাজ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এগুলো চিকিৎসা নিয়ে থাকে। আর অপচিকিৎসা বলতে অনেকে দেখবেন কি করে, ওই গ্রামে এরকম অনেক রোগী পেয়েছি যে এখানে তার একটা আলসার বা একটা চাকার মতো হয়েছে, না, পেটের চামড়ার উপরে একটা ঘা বা ওখানে একটা ক্ষত। কেন বলছে, এটা পিলে বড় হয়েছিল, এই জন্য প্লেট গরম, কাঁসার প্লেট গরম করে সে সেক দিয়েছে যাতে পিলেটা ছোট হয়ে যায়। আবার এমন আছে জন্ডিস আছে, সে কি গাছের পাতার রস এরকম কপালের টিপের মতো লাগিয়ে রাখে, ওই গাছের রস হয়তো করসিভ, যে কারণে এখানে একটা ফোঁটা, টিপের মতো একটা ফোঁটা হয়ে যায়। এমনও আছে যে গাছের পাতার রস এরকম মাথার চুলটা ফেলে মাথার উপর দিয়ে রাখে এই জন্ডিস ছাড়ানোর জন্য। তো এইগুলো সবই অপচিকিৎসা, এগুলা নিয়ে থাকে, কিন্তু আসল চিকিৎসা কিন্তু নেওয়া হয় না। যেটা রক্ত নেওয়া দরকার সে রক্ত কিন্তু নিচ্ছে না, সে কবিরাজি চিকিৎসা নিচ্ছে, এ ধরনের অপচিকিৎসা নিচ্ছে। তা আমি দর্শকদের বলবো যে রক্ত স্বল্পতার জন্য রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে থ্যালাসেমিয়া যদি ডায়াগনোসিস হয়ে থাকে, একজন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবে। কোনো কিছু খাবার খেলে, বিশেষ খাবার খেলে? আসলে থ্যালাসেমিয়া রোগীদের আয়রনের ওভারলোড হয় ট্রান্সফিউশনের কারণে। এই কারণে আগে একসময় বলা হতো যে আয়রনযুক্ত খাবার খাবেন না বা কম খাবেন, কিন্তু এখন আসলে ওইভাবে বলা নেই। দেখেন, আমার আয়রনের যে সোর্স মাংস, আমার দেশে গরিব মানুষ কয়দিন মাংস খায় মাসে, অতএব আমরা এখন ওইভাবে নিষেধ করি, খাইলেও হয়তো 1-2 টুকরা খেতে পারে, আমরা ওইভাবে জেনারেল এখন কিন্তু নিষেধ করি না, কারণ ওই ধরনের ওষুধই তো দেওয়া হয়। আরেকটা হলো যে সবজি, পুষ্টিকর খাবার খাবে, দুধ, ডিম, এগুলো তাদের জন্য ভালো, এগুলো ক্যালসিয়াম থাকে, কারণ থ্যালাসেমিয়া রোগীদের ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি খাবে, আয়রনযুক্ত খাবার কম খাবে। আর থ্যালাসেমিয়া বাহক, আমরা থ্যালাসেমিয়া বাহক আর রোগীকে এক করে ফেলি। অনেকে মনে করে থ্যালাসেমিয়া বাহক, কিন্তু তাকে থ্যালাসেমিয়া মনে করে তাকে আয়রনযুক্ত খাবার নিষেধ করা হয়, মাংস খাবে না বা অন্য যে আয়রনযুক্ত খাবার খাবে না। তখন দেখে থ্যালাসেমিয়ার বাহক রোগীদের আয়রনের ঘাটতি হওয়ার কারণে তাকে আবার রক্ত স্বল্পতা হয়ে যায়। সেই জন্য থ্যালাসেমিয়া বাহক যারা, তাদের খাবারের কোনো রেস্ট্রিকশন নাই, তারা সব খাবে। থ্যালাসেমিয়া রোগীরাও আয়রনযুক্ত খাবার কম খেলে ভালো। আর একটা বিষয় যে আমরা রক্তটা থ্যালাসেমিয়া বাহকদের দেখলে হিমোগ্লোবিন 9 আমরা রক্ত দিয়ে দিচ্ছি, আসলে রক্ত দেওয়ার দরকার নেই। আমরা কখন রক্ত দিব, কার ক্ষেত্রে, বয়সের কথা চিন্তা করি, তার প্রেগনেন্ট কিনা সেটা চিন্তা করি, প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন কত রাখতে হবে, তার হিমোগ্লোবিন বাচ্চার কথা চিন্তা করি, একটু বেশি রাখতে হয়, তাকে আমরা দেখা যায় যে 10 মেনটেন করি, 9 থেকে 10। কিন্তু যিনি প্রেগনেন্ট না, তার তো 8 হলেও আমরা ব্লাড দিই না, দিব না। এজন্য আমি মনে করি যে
এই সব সিদ্ধান্ত, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগীদের কখন ব্লাড লাগবে, কার ক্ষেত্রে কতটুকু রাখবে, একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ স্যার। এম এ খান স্যার, আপনার কাছে একদম শেষে জানতে যাব, আমরা অপচিকিৎসার কথা জানলাম, বেসিক যে থ্যালাসেমিয়ার চিকিৎসার কথা জানলাম। আমি জানতে চাই বাংলাদেশ এবং সারা বিশ্বে থ্যালাসেমিয়ার চিকিৎসার বর্তমান অবস্থা কী এবং এই রোগ কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, আমরা এতক্ষণ শুনলাম যে থ্যালাসেমিয়ার প্রাথমিক দ্যাট ইজ স্ট্যান্ডার্ড মেডিকেল চিকিৎসা কী। এখানে ব্লাড ট্রান্সফিউশন আসছে এবং এর পরবর্তীতে আয়রন ওভারলোড হওয়ার জন্য আয়রন কিলেটিং এজেন্টগুলো ব্যবহার করে থাকি। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী যে চিকিৎসায় আমরা যাব তার জন্য আয়রন বডির কমিয়ে রাখতে হবে। তো আমরা এরও শুনলাম যে হেমোগ্লোবিন এফ ইনডিউসার কিছু ড্রাগ আমরা ব্যবহার করি, থ্যালিডোমাইড এবং হাইড্রোক্সিউরিয়া, এগুলো আমাদের দেশে কিন্তু আছে। এবং আয়রন চিলেশন যে ওষুধগুলা আমাদের দেশে নামকরা বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলো সুলভ মূল্যে প্রস্তুত করছে। অতএব আমাদের আর বিদেশ থেকে ওষুধ আসার কোনো প্রয়োজন নাই। আমি বলবো দেশেই এইসব ওষুধগুলো বিদ্যমান রয়েছে, এই ওষুধগুলো চিকিৎসার জন্য যথেষ্ট। প্রশ্ন হলো যে আর কি কোনো নিরাময়যোগ্য চিকিৎসা রয়েছে? যে চিকিৎসার কথা, এটা কিন্তু থ্যালাসেমিয়া রোগী সুস্থ হবে কিন্তু নিরাময় হবে না। তার জন্য নিরাময়ের জন্য দরকার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটা বেশ ব্যয়বহুল এবং যথেষ্ট একটা হাই টেক একটা পদ্ধতি। তার আগে বলি যে সদ্য একটা ড্রাগ বাইর হয়েছে, সেটা লুসপিটাসেপ নামে একটা ইনজেকশন চামড়ার নিচে দিতে হয় 3 সপ্তাহ পর পর। এটা এখন উন্নত দেশগুলোতে পাওয়া যায়। একটা ইনজেকশনের দাম হচ্ছে 30 থেকে একটা ডোজে লাগে প্রায় 60 থেকে 70 হাজার টাকা এবং 3 সপ্তাহ পর পর দিতে হয়। তো বুঝতেই পাচ্ছেন এটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয় এবং এটা দিতে হয় 18 বছর বয়স থেকে, এর নিচে দেওয়া যায় না। অতএব থ্যালাসেমিয়া রোগী তো বাই দিস টাইম অনেক সমস্যা হয়ে যায়। অতএব এটাও আমাদের দেশে তত বেশি প্রচলিত না এবং প্রযোজ্য না এবং পাওয়া যায় না। তাহলে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেটা নিরাময়যোগ্য চিকিৎসা কথা অনেক রোগীরা এসে বলেন স্যার এটা নিতে চাই, কিন্তু নিতে চাইলে তো তাকে দেওয়া যাবে না, কারণ এটার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া দরকার হয়। তার শরীরে আয়রন ঠিকমতো কিলেশন করা হচ্ছে কিনা, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া তার লিভারের অবস্থা ভালো আছে কিনা, লিভার স্বাভাবিক আছে কিনা। তারপর এরপরে গিয়ে আমরা যদি দেখি এই ক্রাইটেরিয়া ঠিকমতো ফুলফিল হয়েছে, তখন ট্রান্সপ্লান্টের জন্য আমাদের ডোনারের প্রয়োজন হয়। কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি ছোট, তার ভাই বোন নাই, অথবা একজন থাকলে সেও অসুস্থ, অথবা তার সাথে এই ছেলে 100 ভালো ম্যাচ করতেছে না। অতএব ডোনারের সমস্যা, আপনার টাকা আছে, আপনার শরীর ফিট আছে, কিন্তু আপনার ডোনার পাচ্ছে না, তাহলে এইসব সমস্যার কারণে এরপরে সবই ঠিক আছে কিন্তু হয়তো ফাইন্যান্সিয়ালি আপনি ফিট না। অতএব এইসব কারণে যদি আমাদের ট্রান্সপ্লান্ট পদ্ধতিটা বেশি আগাতে পারছে না। আমাদের দেশে বর্তমানে 5টি ট্রান্সপ্লান্ট সেন্টার রয়েছে, তাদের সবকটি সেন্টারে বেশিরভাগই তারা লিউকেমিয়ার ট্রান্সপ্লান্ট করতেছে অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কিন্তু থ্যালাসেমিয়া রোগীর জন্য ডেডিকেটেড কোনো বিএমটি সেন্টার নাই। আমি সরকারকে অনুরোধ করব তারা যেন ডেডিকেটেডভাবে কোনো একটা সেন্টারকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য করেন, যাতে সরকারের কিছু সহায়তা পাবে, রোগীদেরও কিছু আর্থিক পার্টিসিপেট মাধ্যমে আমরা এইটা করতে পারি, অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা থ্যালাসেমিয়া সেন্টার আমরা করতে পারি। কারণ অনেক বিদ্যমান রয়েছেন, তারা সাহায্য করতে চায়, হেল্প করতে চায়, কিন্তু তারা কাকে কিভাবে করবেন তারা বুঝতে চান না। এই জন্য আমি বলি এই লাইনে যারা চিকিৎসক এবং সরকার এগিয়ে আসবে এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিরাময়যোগ্য চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের মধ্যে আপনাদের মাধ্যমে প্রতিটি মানুষ এই যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া রোগী কারা সে বিষয়ে যদি একটু সচেতন হয়, স্ক্রিনিংটা যদি রেগুলার করে, ইনশাল্লাহ আমরা স্যার ভবিষ্যতে একটা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারবো। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।